আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা অবাস্তব কথা বলেছেন যে এটা যে আমি আপনাদের কোনো উপমা দিয়ে বোঝাবো সেরকম উপমাও আমার কাছে কিচ্ছু নেই। মানে নর্মালি আমরা কি বলতে পারি, নর্মালি আমরা দেখতে পারি যে গরু গাছে উঠে গেছে, কিন্তু সেই গরু যদি একেবারে মহাশূন্যে মহাকাশে চলে যায় সমস্ত কিছু পার করে, তাহলে আর কি বা বলা যেতে পারে। এবং এখানে এই বিষয়টায় কথা বলার আগে একটা সতর্ক বার্তা আপনাদের জন্য। আপনি যদি মনে করেন যে এটা নেহাতি মুখ্যমন্ত্রীর খামখেয়ালিপানা কিংবা মুখ্যমন্ত্রীর তো নেচারটাই এরকম, উনি এরকম কথা বলেই থাকেন, এসব ভেবে যদি এটাকে আপনি ডিসমিস করে দেন, তাহলে কিন্তু আপনি খুব বড় ভুল করবেন। কারণ এইটা একটা শ্রুড পলিটিক্স। আপনি যদি এই মুহূর্তে ভাবেন যে আচ্ছা ঠিক আছে, মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন, তার মাথার মধ্যে কোনো একটা কেমিক্যাল ইমব্যালেন্স হয়েছে, সেই কারণে হয়তো তিনি বলে ফেলেছেন, কিংবা আপনি যদি ভাবেন যে মুখ্যমন্ত্রী সেই যে বলেছিলেন যে সবার চাকরি ফেরানোর জন্য ওনার কাছে প্ল্যান এ বি সি ডি ই এফ পর্যন্ত রেডি রয়েছে, সেইটা প্রমাণ করার জন্যই এসব আজগুবি কথাবার্তা উনি সামনে রাখছেন, তাহলে কিন্তু সেটা একেবারে ভুল করবেন আপনি। উনি খুব ভালো করে জানেন উনি কি করছেন, এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একদম একটাই সোজা সিম্পল হিসেব, আর সেটা হচ্ছে আমাকে বিষয়টা টেনে নিয়ে যেতে হবে, আমার আরো সময় দরকার। এর আগে গত দুটো পর্ব ধরে আমি বলে আসছি, আমাদের রাজ্য সরকারের এই বিষয়টা নিয়ে, এই যে সমস্ত বিষয় নিয়েই হাঁপিয়ে দাও, টেনে নিয়ে যাও, দেখো আরো কতটা টানা যায়, আরো কতটা সময় নেওয়া যায়, ঠিক সেই জিনিসটাই এই মুহূর্তে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মুহূর্তে আরো 6টা মাস অন্তত গোটা বিষয়টাকে টানতে হবে, ইলেকশনের ঘোষণা পর্যন্ত এটাকে তাকে টেনে নিয়ে যেতে হবে, তার আগে কিচ্ছু করা যাবে না, তার আগে কোনো দিকে কিছু বেসামাল হয়ে যাক এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, অতএব এটাকে টানতে হবে। তিনি জানেন যে অপরপক্ষ মামলা করেছে, হাইকোর্টে নিয়ে গেছে, এবার সেখান থেকে সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিসের বেঞ্চ, সুপ্রিম কোর্ট, যত দূর পর্যন্ত ঘোরা যায় তিনি সেটা ঘুরবেন, তিনি সেই পর্যন্ত যাবেন, এবং তারপরেও যেভাবে টেনে রাখা যায় বিষয়টাকে সেইভাবে টেনে রাখতে হবে, যতটা সময় এগোনো যায় এইভাবে টেনে টেনে সেটাই করতে হবে, এবং সেটারই ছক কষা হচ্ছে, ঠিক সেই কাজটাকেই বাস্তবায়িত করা হচ্ছে। যে রাজ্যে শিক্ষা সর্বক্ষেত্রে ধুঁকে ধুঁকে মরছে, সেই রাজ্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার আয়োজন করা হয়েছে। সেই মঞ্চে অ্যাজ ইউজুয়াল পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের সব থেকে বেশি শিক্ষিত, সব থেকে উচ্চ শিক্ষিত মানুষ, যিনি বিভিন্ন বিষয় সম্পর্কে জানেন, বহুভাষী, বিভিন্ন রকমের বিষয়ে তিনি পারদর্শী, ত্রিকালজ্ঞ, বিশেষজ্ঞ ইত্যাদি প্রভৃতি, তিনি অবশ্যই পৌঁছে গেছেন এবং সেখানে তিনি নিজে টুংটাং কথাবার্তা চালাচ্ছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অসাধারণ বক্তব্যটি সামনে রেখেছেন, সেখানে তিনি বলছেন 10 বছর ধরে শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদের আজ অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করছি, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা আর শিক্ষক হতে পারবেন না, কিন্তু তারা যাতে অন্তত গ্রুপ সির চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করছি। তাদের হতাশ হতে বারণ করব, কারণ আমাদের সরকার মানবিক সরকার, আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি। আজ শিক্ষক দিবসের প্রাক্কালে সব শিক্ষকদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাচ্ছি। কি বললেন? ছি ছি অবস্থা, মানে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে। এইখানে বিষয়টাকে এইরকম যে এরা একেবারে দুধে ধোয়া তুলসী পাতা ছিল এবং তারপর এদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে। একটা দীর্ঘ সময় এরা চাকরি করেছেন এবং সেই চাকরিটা পেয়েছেন চুরি করে, অযোগ্য অবৈধভাবে তারা চাকরি পেয়েছেন, চুরি করে চাকরি পেয়ে কয়েক বছর চাকরি করেছেন, বেতন নিয়েছেন, এবং তারপর একটা দীর্ঘ আইনি লড়াইয়ের পর ফাইনালি একটা তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং যাদের নাম উঠে এসেছে তারা একেবারে চিহ্নিত অযোগ্য, আদালতে প্রমাণিত যে এরা অবশ্যই করে অযোগ্য। আজ তারা ভিকটিম কার্ড প্লে করবে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বলছেন তাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে। 10 বছর তারা চাকরি করেছেন, শিক্ষকতা করেছেন, তারপরেও তাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে। আরে মশাই, তারা শিক্ষকতা 10 বছর করেছেন না করেননি, এইটা কি মাপকাঠি ছিল অযোগ্য বলে দাগিয়ে দেওয়ার? প্রথমেই তারা এই ইন দ্য ফার্স্ট প্লেস চাকরি করার, শিক্ষকতা করার সুযোগটা পেল কি করে? আপনার সরকার এবং প্রশাসন তাদের স্কুলে পাঠালো কি করে বাচ্চাদের শেখানোর জন্য, যারা চুরি করে ওই চাকরিটা পেয়েছে? মানে ব্যাপারটা এরকম যে ছাত্রছাত্রীদের শিক্ষকের কাছ থেকে কথাবার্তা শুনতে হবে, আমার শিক্ষক চোর কিন্তু তার কাছ থেকেই আমাকে ধর্মের কাহিনী শুনতে হবে।
এবং তাদের বাঁচানোর জন্য, তাদের চাকরি ফিরিয়ে দেবার কথা বলছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি বলছেন এর জন্য আমরা আইনি আলোচনা করছি, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। আরে বাবা, আপনি যদি জনগণের টাকাটা নষ্ট করতেই চান, ফুঁকে দিতেই চান, তাহলে এক কাজ করুন না, জনগণ মানে আমাদের টাকা পয়সার একটা ঢিবি বানান, তারপর সেটাতে আগুন লাগিয়ে দিন। অন্তত টাকা পয়সা এইভাবে পুড়িয়ে যদি আপনি নষ্ট করেন, সেই আগুনে 4 জন চা বানিয়ে খেতে পারবেন। কিন্তু আপনি এইভাবে টাকা পয়সা নষ্ট করবেন ওই অযোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের আবার চাকরির সুযোগ করে দেওয়ার জন্য। এবং এইখানে আবার মুখ্যমন্ত্রী বলছেন যে এরা তো আর আদালতের নির্দেশে শিক্ষক হতে পারবেন না, তাই গ্রুপ সির একটা চাকরি যদি এরা করতে পারেন সেটাই আমরা দেখার একটা চেষ্টা করছি। মানে একটা গো অ্যাজ ইউ লাইক চলছে গোটা রাজ্য জুড়ে। আজ যিনি শিক্ষক ছিলেন, কাল তিনি গ্রুপ সি, পরশু তিনি সিভিক ভলেন্টিয়ার, তরশু তিনি নেতা হয়ে যাবেন। কারণ প্রত্যেকটা হওয়ার জন্য ক্রাইটেরিয়া তো একই, অযোগ্য হতে হবে, চুরি করতে হবে, চিটিংবাজি করতে হবে, ব্যাস তাহলেই হলো। তারপরেও দিদি এটা করবেন, কারণ দিদি বলে দিয়েছেন। কেন করবেন? কারণ দিদির সরকার মানবিক সরকার। দিদি বলে দিয়েছেন যে আমরা রাজনীতি দেখে কাজ করি না, আমরা মানুষ দেখে কাজ করি, আমরা মানবিক সরকার। এবার ঠিক আছে, ভাবলাম যে আপনি মহান বিরাট বড় মাপের মানুষ, আপনি তাও এদের পাশে দাঁড়াবেন এবং এদের চাকরির সুযোগ করে দেবেন। আচ্ছা, এই যে যারা দাগি, যারা একদম চিহ্নিত, টেন্টেড, প্রমাণিত যে তারা অযোগ্য, এরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তা এরা তো শিক্ষক হওয়ার জন্য টাকাটা দিয়েছিল। আর যদি এরা আপনার দলের লোকজনকে এসে বলেন যে আমি তো শিক্ষক হওয়ার টাকা দিয়েছিলাম, গ্রুপ সি চাকরি করার জন্য তো নয়, তাহলে তুমি যদি আমায় গ্রুপ সি চাকরি দাও, তাহলে ওখান থেকে আমি যে টাকা দিয়েছিলাম সেখান থেকে কিছু কি এবার ফেরত দেবে? এই প্রশ্ন যদি তারা করেন, আপনি কি উত্তর দেবেন? আর এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষ দেখে কাজ করি, কিসের মানুষ মশাই? কোন নীতি, কোন আইনে বলে যে অযোগ্যদের পাশে দাঁড়াতে হবে? যারা টাকা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তারা ডাকাত, যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, এতদিন করেছে, তারা চোর, এবং এদেরকে যারা সমর্থন করে তারা ছ্যাচোর। এই পরিষ্কার হিসেবটা একদম পরিষ্কার থাকা উচিত। এবং এই সমস্ত কথা বলে, অযোগ্যদের পাশে দাঁড়িয়ে অযোগ্যদের আবার চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, শিক্ষা দিবসের প্রাক্কালে সমস্ত শিক্ষকদের শিক্ষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন অন্তরের অন্তঃস্থল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে এই সমস্ত কথাবার্তা বলে অযোগ্যদের পাশে দাঁড়িয়ে মঞ্চের উপর বক্তব্য রেখে তারপর তিনি সেখান থেকে নেমে তো চলে গেছেন বিধানসভায়। সেখানে তো আরেক কাণ্ড, গণতন্ত্রে তার অবদান রাখার জন্য তিনি চলে গেছেন এবং সেখানে আরেক কাণ্ড ঘটিয়েছেন। এইসব যখন হচ্ছে, তখন মুখ্যমন্ত্রী যাদের কাছ থেকে আইনি পরামর্শ নেন, তার আইনজীবী যারা রয়েছেন, উকিল যারা রয়েছেন, তারা সুপ্রিম কোর্টে আলাদাই ভর্ৎসনা এবং অপমানের সম্মুখীন হচ্ছেন। এই যে মুখ্যমন্ত্রী যাদের কথা বলছেন, যাদের কাছ থেকে তিনি আইনি পরামর্শ নেন, এই গ্রুপ সির চাকরি যারা দাগি তাদেরকে দেওয়া যায় কিনা সেসব নিয়ে কথাবার্তা বলছেন। দেখুন, মুখ্যমন্ত্রী নিজেও বিরাট বড় মাপের একজন উকিল, এবং এটা আমি একেবারেই ব্যঙ্গ করে বলছি না, খুব সিরিয়াসলি বলছি। এই কথা তিনি নিজেই বহুবার বলেছেন যে তিনি কিন্তু কোর্ট পড়ে আদালতে চলে যেতে পারেন, যে কোনো দিন সওয়াল করতে পারেন, নেহাত তিনি করছেন না। তাই তো তার আলাদা আইনজীবীরা রয়েছেন যাদের সঙ্গে তিনি পরামর্শ করেন, কথোপকথন করেন, এবং তারা তাকে বিভিন্ন রকম পথটথ নিশ্চয়ই বাতলে দেন এবং তাদের হয়ে, মানে রাজ্যের হয়ে লড়াই করতে যান তারা আদালতে, এই সমস্ত আইনজীবীরা। এবং এই আইনজীবীরা চড়া ফি কেন নেয় সেটা আমি এখন খুব পরিষ্কার বুঝতে পারছি। চড়া একটা টাকা, বড় একটা অ্যামাউন্টের টাকা তো নিতেই হবে, কারণ এত পড়াশোনা করার পর, এত কাজ করার পর, এত অভিজ্ঞতা অর্জন করার পরে যদি আমার কাজ হয় এটা যে আদালতে দাঁড়িয়ে আমাকে এই সমস্ত আজে বাজে মামলায় অযোগ্যদের ডিফেন্ড করতে হবে, রাজ্য সরকারকে ডিফেন্ড করতে হবে, রাজ্য সরকারের হয়ে আদালতে দাঁড়িয়ে ডে ইন অ্যান্ড ডে আউট আমাকে খালি অপমানিত হতে হবে আর আদালতের কথা শুনতে হবে, আমাকে ভর্ৎসনা শুনতে হবে, তাহলে আমি দুটো টাকা তো বেশি নেবই। অন্তত আমার মনে এই সান্ত্বনা থাকবে যে আমি এই সমস্ত কাজকর্ম করছি, তার মাধ্যমে দুটো টাকা অন্তত জোগাড় করতে পারছি। না হলে তো নিজের দিকে বলুন বা পরিবারের মুখের দিকে তাকানো যাবে না। মানে আজ যদি সেই সমস্ত আইনজীবীদের ছেলেমেয়েরা জিজ্ঞেস করেন যে বাবা তুমি রোজ আদালতে দাঁড়িয়ে গালাগালি খাও কেন, এরকম কেস তুমি কেন নাও, অন্তত এই উত্তরটা যাতে তারা দিতে পারেন যে না বাবা আমি গালাগালি তো খাই, তার জন্য তো আমি পয়সা আনি, আমি তো পয়সা আনি গালাগালি খাওয়ার জন্য। তো সেই আইনজীবীরা এই এসএসসির মামলায় সুপ্রিম কোর্টের কাছ থেকে আজকেই শুনেছেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী শিক্ষা দিবসের প্রাক্কালে শিক্ষা রত্ন পুরস্কার দেওয়ার মঞ্চের ওপর থেকে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন, সেই সময় আদালতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশ্ন করছেন আমাদের রাজ্যের উদ্দেশ্যে যে আপনারা দাগিদের হয়ে এখনো হাইকোর্টে গিয়ে সওয়াল করছেন কি করে, এটা কি করে হতে পারে? সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো দাগি পরীক্ষায় বসতে পারবেন না। তারপরেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দাগিদের করা মামলায় আদালতে গিয়ে সওয়াল করছে, এটা কি করে হতে পারে? এটা জানার পরেও যে এই দাগিদের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, তারপরেও আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন কি করে? সুপ্রিম কোর্টের বিচারপতি
মুখ্যমন্ত্রীরা আজ রাজ্যকে উদ্দেশ্য করে বলছে যে তার মানে এই দাগিরা আপনাদের কতটা ব্লু আইড বয় যে তাদের বাঁচানোর জন্য আপনারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে চলে যাচ্ছেন, অ্যাডভোকেট জেনারেল তাদের হয়ে কথা বলছেন। মানে এই দাগিদের কি অসাধারণ সৌভাগ্য যে অ্যাডভোকেট জেনারেল তাদের হয়ে আদালতে মামলা লড়তে যাচ্ছেন, তাদের হয়ে কথা বলে হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এমন কোনো নির্দেশ তো দেওয়া হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না, বলে দাগিদের সেই পরীক্ষায় বসতে দেওয়া হোক বলে আবেদন করছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এটা কি করে হতে পারে? তারই সঙ্গে আদালতের তরফ থেকে, সুপ্রিম কোর্টের তরফ থেকে আমাদের রাজ্যকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এই দাগিদের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে, যোগ্য চাকরি প্রার্থীদের জীবন ধ্বংস হয়ে গেছে ওএমআর শিটের কারচুপির জন্য। এই সমস্ত কিছু জানার পরেও আপনারা এই কাজ করছেন, এটা কি করে হতে পারে? এখনো আপনারা দাগিদের সুযোগ দিচ্ছেন। এবার এখানেই আবার এসএসসির আইনজীবী যিনি ছিলেন তিনি তখন বলছেন, না না ধর্মাবতার, আপনারা আমাদের নির্দেশ দেওয়ার পরে তো আমরা তালিকা একেবারে পরিষ্কার করে দিয়েছি, সেখানে আর তো কোনো দাগিদের জায়গা নেই, তাদের আমরা একদম সরিয়ে দিয়েছি। মানে এসএসসির আইনজীবীর বক্তব্য হচ্ছে আমরা তো এতই বোকা যে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট একেবারে স্পেল আউট করে নির্দিষ্ট করে মাইনিউট ডিটেলসে বলে দিয়েছে যে দাগিদের নাম প্রকাশ করতে হবে, সমস্ত দাগিদের বাদ দিতে হবে, ততদিন পর্যন্ত আমরা বুঝতে পারিনি। ওই নির্দেশটা আসার পর আমরা বুঝতে পেরেছি যে ও আচ্ছা আচ্ছা দাগিদের নিয়ে কি করতে হবে, তাদের লিস্ট থেকে সরাতে হবে, তাদের নামটা বাদ দিতে হবে। তার আগে তো আমরা বুঝতেই পারিনি, তাই আমরা রেখে দিয়েছিলাম আর কি ওদেরকে। এবং এখানেই বলে রাখি, দাগিদের যে তালিকা সামনে এসেছে সেখানেও আবার প্রচুর বিতর্কের জায়গা রয়েছে। অনেকেই এই অভিযোগ করছেন যে গোটা তালিকা এখনো বেরোয়নি, এখনো কিছু লোকজনকে লুকানোর, এখনো কিছু নাম লুকানোর চেষ্টা করা হচ্ছে, যারা এর আগে কারচুপি করেছে তারা যাতে পরীক্ষায় বসতে পারে সে সমস্ত চেষ্টা করা হচ্ছে। এবং যে তালিকা সামনে এসেছে সেখানে বিন্দু মাত্র কোনো বিভাজন নেই, তারা কোন স্কুলে পড়াতো, তারা কিভাবে চিটিংবাজিটা করেছিল, কোন ধরনের চুরি করার মাধ্যমে তাদের নামটা অযোগ্যর তালিকায় এলো, সে সমস্ত কোনো বিভাজন, কোন সাবজেক্ট তারা পড়াতো, এসব কিচ্ছু কিন্তু সেখানে নেই, সেগুলো তালিকা থেকে জাস্ট টুক করে গিলে ফেলা হয়েছে। এবং এইখানেই আপনি দেখুন আজ সুপ্রিম কোর্টের তরফ থেকে এইভাবে প্রশ্ন করা হচ্ছে, এবং বিষয়টা তো সেটাই, এই যে রাজ্য সরকার কথাগুলো বলছে, মুখ্যমন্ত্রী মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে কথাগুলো বলছেন যে এরা তো শিক্ষক হতে পারবে না, অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, গ্রুপ সির চাকরি দেওয়া যায় কিনা আমরা দেখছি। মানে এখানে লিগাল স্ট্যান্ডটাই বা কি, মানে এখানে একটা আইনি পদক্ষেপই বা কি হতে পারে, আর এখানে মরাল স্ট্যান্ডটাই বা কি, নীতিগতভাবেও এই সমস্ত কথা কি করে বলা যেতে পারে? এটা কি শুধুমাত্র যারা তার দলের লোকজন, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের বাঁচানোর জন্য, তাদের সেফগার্ড করার জন্য এই সমস্ত কথা বলা হচ্ছে, নাকি এটা একটা সেই এক্সেলেন্ট ফ্রড কাস্টমার সার্ভিস? টাকা যখন নিয়েছে তোমাকে চাকরি কোনো না কোনো অবশ্যই দেব, তোমাকে শিক্ষকের চাকরি দিতে পারিনি, আচ্ছা ঠিক আছে আমি দেখছি কোথায় দেওয়া যায়, যোগ্যদের চাকরি দিতে পারি কি না পারি সেটা বড় বিষয় নয়, তাদের চাকরি দেব না, কিন্তু তোমার কাছ থেকে টাকা যখন নিয়েছি কোথাও না কোথাও তোমাকে চাকরি ঠিকই দেব, পাই পাই একেবারে তোমাকে উসুল করিয়ে ছাড়বো। মানে এত সৎভাবে অসৎ কাজকর্ম কি করে করা যেতে পারে আমরা সেটা গোটা পৃথিবীকে দেখিয়ে দেব। এখনো যদি আপনি সেই লজিক্যাল চিন্তা ভাবনা নিয়ে বসে থাকেন এবং ভাবেন যে আইনজীবীরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন, আইনজীবীরা কি সমস্ত পরামর্শ দিদিকে দেন এবং বলেন যে ম্যাডাম আপনি একটা কাজ করুন, এইভাবে ঘুরপথে আপনি চাকরি দেওয়া যায় কিনা দেখুন, নাকি মুখ্যমন্ত্রী যখন এই সমস্ত আইডিয়ার কথা তাদের সামনে বলেন এবং আইনজীবীরা যখন বুঝতে পারেন যে এটা কিছুতেই আদালতে টিকবে না, মুখ থুবড়ে পড়বে, সেটা কি তারা দিদিকে জানান যে দিদি এটা কিন্তু একেবারেই দাঁড়াবে না, নাকি তারা চুপ করে থাকেন, তারা এনকারেজ করেন যে না না আপনি করুন করুন? দেখুন এই সমস্ত যদি আপনি ভাবনা চিন্তা করেন আপনি একদম ভুল পথে যাচ্ছেন। শেষটা কি হবে সেটা জেনে নিয়েই শুরুটা করা হয়। আদালতে এগুলো মুখ থুবড়ে পড়বে, আদালতে এগুলো ধোপে টিকবে না জেনে নিয়েই কিন্তু তার আগের এই সমস্ত কাজকর্মগুলো শুরু করা হয়। শুধু সময় কেনার খেলা, এবং সেটাই হয়ে যাচ্ছে। এই যে বলছি যে জনগণের টাকা পয়সা ঢিবি করে জ্বালিয়ে দেবার মতো করে টাকা নষ্ট করা হচ্ছে, তার মাধ্যমে সময় কেনা হচ্ছে। আর একটু টেনে নিয়ে যাই, আর একটু আমি যদি টানতে পারি, ব্যাস বৈতরণী পার হয়ে যাবে, নির্বাচনের সময়টা এসে যাবে, তার মধ্যে আরো অনেকগুলো ঘটনা ঘটে যাবে, সেদিকে মানুষের মনটা ঘুরে যাবে। কাহাতকার এই একটা বিষয় নিয়ে মানুষ ট্র্যাক রাখবেন, কত কি ঘটছে চারিদিকে, শুধু সময়টা কিনতে হবে, শুধু টেনে নিয়ে যেতে হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।